বাঙালি মানেই বাঘ না, বা বাঙালি মানেই টাইগার নয়। ইদানিংকালে দেখছি বাঙালিদের শ্রেষ্ঠত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে, তাদের ইতিহাসে তাদের শ্রেষ্ঠত্ব নিয়ে, বা বর্তমানে তাদের শ্রেষ্ঠত্ব বিভিন্ন বিষয়ে, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার সমাজ ব্যবস্থা নিয়ে বেশ হইচই হচ্ছে, দাবি দেওয়া হচ্ছে। তো সেই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা মনে হয় দরকার, একটু পূর্ণাঙ্গ বিশ্লেষণ দরকার। তো সেই বিষয়ে বিশ্লেষণের পূর্বে বলি যে আজকে রাহুল অরুণোদয়ের অ্যাক্সিডেন্টাল ডেথ নিয়ে দেখলাম টালিগঞ্জে একটা সভা হয়েছে। তো সেখানে দেখলাম বেশ কিছু ব্যক্তি বোধোদয় হয়েছে। তারা বলছে যে জোয়ারের মধ্যে সেখানে শুটিংটা করাটা ঠিক হয়নি। সমুদ্রে দৃশ্যায়ন করছে মোহনাতে গিয়ে, পাড় থেকে নিরাপদ, পাড় থেকে অনেকটা দূরে গিয়ে যখন জোয়ার শুরু হয়েছে তখন। তো একটু আগে আমি দেখছিলাম একটা ছেলে প্রায় 25 মিনিটের একটা লেকচার দিয়েছে, পুরো ভূগোল ঠুগোলের ম্যাপটা পেকে। পুরোটা শুনিনি, কেননা বেসিক ব্যাপারটা তো বোঝা গেছে এবং আমি আলোচনাও করেছি একাধিকবার। তো এটা ভেবে ভালো লাগছে যে বোধোদয়টা হয়েছে, কেননা অনেকেই বলছে যে এত মিথ্যে কথা কেন, এত কথা কেন। এবং মিথ্যে কথা যেমন প্রচুর ভার্সন হতে পারে, সত্যেরও বিভিন্ন ভার্সন হতে পারে। এইটা হচ্ছে অনেকটা অন্ধের হস্তি দর্শন টাইপ। আপনি একটা অন্ধকে যদি বলেন যে সত্যি করে বলো তো কী ধরলে তুমি, কেউ বলবে কিছু একটা দড়ির মতন সাপের ল্যাজ ধরে, কেউ বলবে একটা থাম্বা ধরেছি সাপ, হাতির পায়ে পা ধরে। তো এই সত্যরও কিন্তু বিভিন্ন ভার্সন হতে পারে, এমন নয় যে শুধু মিথ্যে কথা একাধিক ভার্সন, সত্যেরও বিভিন্ন ভার্সন হতে পারে। ডিপেন্ডস যে আপনি আপনার উপলব্ধি বা আপনি কতটা দেখতে পেরেছেন সেই সত্যটাকে। তো বাঙালি বাঘ না কেন বললাম, ধরুন বেঙ্গল টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগার, বেঙ্গল টাইগারই বলি সাধারণত আমরা। তো বেঙ্গল টাইগারের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে মোটামুটি, যদি না সে সার্কাসে জন্মে থাকে, যদি সে ন্যাচারাল ইনহ্যাবিট্যান্ট বা ন্যাচারাল হ্যাবিট্যাট মানে সুন্দরবনে জন্মে থাকে, তো মোটামুটি তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। যদিও তার মধ্যে একটু কিন্তু আহ, ভেদাভেদ থাকেই, সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগার একই রকম হিংস্র নয়, একটু ভেদাভেদ থাকে অল্প বিস্তর। কুকুরের মধ্যে যেমন থাকে না, ভালো কুকুর, মন্দ কুকুর, রাগী কুকুর, কুড়ে কুকুর, এরকম যেমন থাকে কুকুরের মধ্যেও, তেমন বাঘের মধ্যেও একটা জাতির বাঘের মধ্যেও কিন্তু অল্প বিস্তর ফারাক থাকে। তো বাঙালিকে আবার আপনি ওরকম ভাববেন না, বেঙ্গলি মানে বেঙ্গল টাইগার না, যে সমস্ত বাঙালি সে বেঙ্গল টাইগারের মতন অল্প বিস্তর ব্যান্ডের মধ্যে ভ্যারি করছে, তা কিন্তু নয়। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম মহুয়া মৈত্র, উনি খুব খুব সুন্দর লেকচার দেন, কথাবার্তা বলেন, তথ্যভিত্তিক কথাবার্তা বলেন। তো উনি বলছিলেন যে বিশাল ফিরিস্তি দিচ্ছিলেন যে বাঙালিরা কত শয়ে শয়ে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিল, দেশের জন্য প্রাণ দিয়েছেন। 100% খাঁটি কথা, ঠিক কথা একদম তিনি বলেছেন। কিন্তু এটাও ঠিক যে আপনি যদি সোকল্ড ট্রেটার বা গদ্দারের হিসেব করেন, যারা ব্রিটিশদের সাথে কাজ করেছে, 5 মাস খেটেছে, খোঁচরগিরি করেছে, সেখানেও দেখবেন বাঙালি এগিয়ে। বাঙালি প্রাণও দিয়েছে যেমন, সেই সংখ্যাতেও যেমন বাঙালি 1 নম্বরে, গদ্দারি করেছে বা ব্রিটিশের সাথে যোগসাজশে স্বাধীনতা সংগ্রামীর সর্বনাশ করেছে, সেই সংখ্যাটা তো বাঙালি এগিয়ে। ব্রিটিশ পুলিশে হাফ প্যান্ট পরে যারা কাজ করতো ক্যালকাটায়, রাইটার্সে, সেখানেও কিন্তু বাঙালি প্রচুর ছিল। হিন্দুস্থানিও ছিল, হাবিলদার ঠাবিলদার, কিন্তু বাঙালি প্রচুর ছিল। সুতরাং বাঙালি মানেই যে সাহসী, সৎ, খুব ইন্টেলেকচুয়াল হাই, এটা ঠিক নয়। এবার এটা কি ভুল যে বাঙালি জাতি বেশ ইন্টেলেকচুয়াল? না, একদমই ভুল নয়। কিন্তু আমরা যখন একটা জাতিকে বলি খুব ইন্টেলেকচুয়াল, খুব রেভলিউশনারি, বিপ্লবী, খুব স্বাধীন চেতা, স্বাধীনতা প্রেমী, তো তার মানে হচ্ছে সেই জাতির একটা বেশ বড় সংখ্যক মানুষ সেই মতে বিশ্বাসী, বা তার মধ্যে সেই গুণগুলো রয়েছে। একটা আহ, সৎ মানুষ, একটা উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে যেটা থাকা দরকার, একটা আদর্শ মানুষের মধ্যে, পুরুষ বা নারীর মধ্যে যেগুলো থাকা দরকার, যে গুণগুলো, সেগুলো
বাঙালিদের মধ্যে একটা বেশ ভালো সংখ্যক মানুষের মধ্যে সেটা আছে। প্রত্যেকের মধ্যে কি আছে? একদমই নয়। আপনারা যদি ইতিহাসটা দেখেন, চৈতন্য মহাপ্রভু থেকে প্রভু থেকে শুরু করুন, রামকৃষ্ণ, বিবেকানন্দ, আহ, রামমোহন রায়, বিদ্যাসাগর, তো এরা যখনই যখনই কোনো বৈপ্লবিক কাজ করেছে সমাজে বা ধর্মে, আহ, যখনই যখনই কাজ করেছে, তো এদের ব্যাগরাটা কে দিয়েছিল বা বাধাটা কে সৃষ্টি করেছিল? সেগুলো বাঙালি ছিল মূলত। তো তার মানে আপনারা দেখছেন যে ইতিহাসও একই সাক্ষী দিচ্ছে যে বাঙালি যে শ্রেষ্ঠত্ব, সেটা মানে এই নয় যে সব বাঙালি শ্রেষ্ঠ। এবার আমরা যে বলি, আমি নিজেও বলি যে এ হিন্দুস্তানিরা মূর্খ, ইউপি বিহারে মূর্খ, এটা মানে কি এদের সবাই মূর্খ? একদমই নয়। মানে প্রত্যেকটা বাঙালি যেমন মানে বিশাল বাঙালি নয়, বা সেই অর্থে বাঙালি নয়, মানে বাঙালি বলতে আমরা যেইটা বুঝি যে প্রত্যেকটা বাঙালি যেমন বাঙালি নয়, তেমনি প্রত্যেকটা বিহারি ইউপির লোকও কিন্তু বিহারি ইউপি নয়। এবার আপনারা তো অনেকেই বলেন যে এই কমিউনাল পলিটিক্স, এই সেই অনেক কিছু বলেন, তাই তো? তো কমিউনাল পলিটিক্সের জন্য আপনারা গালমন্দ করেন, গোবলয়ের থেকে যারা আসে তাদেরকে করেন, অবশ্যই করেন, যারা ইউপি বিহারে আহ, গুজরাটিদের নিয়েও অল্প বিস্তর বলুক দুচ্ছাই করেন, তো আপনারা অবশ্যই করেন। আমিও মাঝে মধ্যে সুযোগ পেলে করি। কিন্তু ঘটনা যেটা, সেটা হচ্ছে আহ, বাংলাতেই প্রথম বলি। তো বাংলাতে এই যে যারা এই ধরনের আহ, হিংসাত্মক নোংরা রাজনীতি করে ধর্মের ভিত্তিতে, তারা ভোট তো পায়, পায় নাকি? তারা পায়, এবং অনেক বাঙালি তাদের ভোট দেয়। আবার আপনারা তো গোপালের লোকদের খুব গালমন্দ করেন, আমিও করি, ইউপি বিহারে গালমন্দ করি। আহ, সেখানে এই যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা কি 100% ভোট পায় সেখানে? মানে যখন একটা ইলেকশন হয়, আপনারা তো জানেন বিভিন্ন এটা সেটা হয়, অনেক ফ্যাক্টর কাজ করে তাদের পক্ষে, সেই রাজনৈতিক শক্তির পক্ষে অনেক ফ্যাক্টর কাজ করে। এত কিছু কাজ করা সত্ত্বেও তারা কি মনে হয় আপনার মানে 80%, 90% ভোট পায় সেখানে? আপনি হিন্দু মুসলমানের ওই সংখ্যাটা কনসিডার করেই ভাবুন। হিন্দুদের মধ্যে 100% লোক কি তাদের ভোট দেয়? না, তাদের ভোটটা দেয় না। বুঝতে পারছেন মানে আপনাদের যে ধারণা যে প্রত্যেকটা বাঙালি এই সেকুলার মাইন্ডেড, সেটাও যেমন ঠিক নয়, তাই প্রত্যেকটা হিন্দুস্তানি সে খুব কমিউনাল, প্রত্যেকটা হিন্দুস্তানি হিন্দু যে কমিউনাল, সেটাও ঠিক নয়। আবার গুজরাটের ক্ষেত্রে এই যে আমরা মোহাম্মদ বলছিল যে গুজরাটিরা কি করেছে, আম, সেটা সেটা একটু বিশ্লেষণ করা দরকার। গুজরাটের সমস্যা হচ্ছে তাদের মধ্যে যাদের হাতে ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা, তারা ব্যবসাদাররা মানে যাদের কাছে পলিটিক্যাল ক্ষমতা থাকবে তাদেরই পা চাটবে। তো ব্রিটিশরা যখন দেশের শাসনভার নিজেদের হাতে রেখেছিল, তখন অবশ্যই যারা গুজরাটি ব্যবসাদার তাদের হয়েই কাজ করবে, এটাও যেমন সত্য ঘটনা। তো এটাও ঘটনা যে সুভাষচন্দ্র বোসের সাথে যিনি কাজ করেছিলেন খুব, তার সাথে হাতে হাত মিলিয়ে, তিনিও কিন্তু গুজরাটি ছিলেন, ভিতালভাই প্যাটেল। তিনি কে ছিলেন? তিনি দাদা ছিলেন, সর্দার প্যাটেলের দাদা, ভিতালভাই প্যাটেল। তো ভিতালভাই প্যাটেল, সুভাষ বোস, চিত্তরঞ্জন দাস, এদের স্বরাজ পার্টিটা কিন্তু ভারতীয় রাজনীতিকে এক সময় নাড়িয়ে দিয়েছিল, গান্ধীকে বসিয়ে দিয়েছিল এক প্রকার। গান্ধীও কিন্তু গুজরাটি ছিলেন। গান্ধীকে এক প্রকার বসিয়ে দিয়েছিল, চিত্তরঞ্জন দাস উঠে এসেছিল। ভারতের দুটো আফসোস, এক হচ্ছে সুভাষের অন্তর্ধান, আহ, সেটা হয়তো কিছু করার ছিল না, আহ, সুভাষের অন্তর্ধানটা, কেননা বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি হয়েছিল, সুভাষকে তো হারিয়ে যেতেই হতো। কিন্তু যেইটা খুবই দুর্ঘটনা ভারতের পক্ষে, ভারতের ইতিহাসের পক্ষে, সেটা হচ্ছে হঠাৎ করে অকাল প্রয়াণ চিত্তরঞ্জন দাসের। ঠিক যখন চিত্তরঞ্জন দাস ভারতের পলিটিক্সটাকে নিজের কন্ট্রোলে নিচ্ছিলেন, গান্ধী এক প্রকার সাইডলাইন হয়ে গিয়েছিলেন, তখনই চিত্তরঞ্জন দাসের অকাল প্রয়াণ। এবার আপনি বলতে পারেন আমি কোত্থেকে এগুলো জানলাম, আমি কি বিশাল বড় ইতিহাসবিদ? না, আমি ইতিহাসবিদ নই। সুভাষচন্দ্র বোসের দুটো বই পড়েই আমি বলছি। একটা হচ্ছে ইন্ডিয়ান পিলগ্রিম, যেটা ওনার আত্মজীবনী, পেয়ে যাবেন, পিডিএফ সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, ফ্রিতেই পাবেন, ইন্ডিয়ান পিলগ্রিম।
একটা সুভাষ বোসের নিজেরই লেখা, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল 1920 to 42 বোধ হয়, নাকি একটু আগে থেকে, মানে ওই মানে মডার্ন হিস্ট্রি, মানে ঠিক ওই ব্রিটিশরা চলে যাওয়ার আগের ওই বেশ কয়েক দশক উনি কভার করেছেন ডিটেলে। তো সেখানে উনিই কিন্তু এগুলো লিখেছেন, ঠিক আছে? এমন নয় যে আমি অন্য কোনো যদুনাথ সরকার বা এটা ওটা সোর্স থেকে, আমি সুভাষের নিজের লেখা থেকেই বলছি। তো সুভাষের নিজেরও কিন্তু বিশাল একটা আস্থা ভরসার জায়গা ছিলেন, প্রত্যেকে ছিল, মহাত্মা গান্ধীও ছিলেন। আমি জানি এখন যারা সুভাষপন্থী তারা গান্ধী সুভাষে লড়িয়ে দেয়, সেরকম কোনো ব্যাপার নয়। আর সুভাষ বোসে খুব ট্রান্সপারেন্টলি লিখেছেন উনি মতিলাল নেহরু, ওনার সন্তান বা পুত্র জওহরলাল নেহরু, ভিতালভাই প্যাটেল, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধীকে নিয়ে উনি প্রত্যেকের ভালো গুণ মন্দ গুণ দুটোই কিন্তু খুব সুন্দরভাবে লিখে গেছেন ওনার বইতে, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল লিখেছেন। তো সেই জন্য বলছি যে এটাও যেমন ঘটনা যে গুজরাটিদের মধ্যে যাদের হাতে ক্ষমতা আছে, যাদের কাছে অর্থ আছে, তারা যেমন ব্রিটিশদের হয়ে দালালি করেছেন, তো তাদের মধ্যেও কিছু সংখ্যক মানুষ ছিলেন যারা কিন্তু দালালিটা করেননি। এবং এই যে উদাহরণটা আমি দিলাম, যে আপনারা দেখবেন যে গুজরাটে হয়তো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, রাজনৈতিক ব্যবসা করে, তাদের হয়তো একটা বিশাল এই মুহূর্তে একটা প্রেজেন্স রয়েছে সেখানে, আছে তো, অবশ্যই আছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু সেখানেও দেখবেন তারা যে ভোটটা পেয়েছে সেটা কি মানে 80%, 90%? তা তো নয়। তার মানে সেখানেও কিন্তু প্রচুর মানুষ আছেন, মুসলিম ছাড়াও অনেক হিন্দুও আছেন, যারা কিন্তু এই মতে বিশ্বাস করেন না। আমি তো একটা ছেলের কথা বলে শেষ করব, ইউপির একটা ছেলে, ওর খুব সুন্দর একটা ইউটিউব চ্যানেল আছে, নোম্যাডিক ট্রাইব নাকি এরকম একটা নাম, সেটার নাম তুরভাসু। তো সেটা সারা বিশ্ব ঘুরে বেড়ায়, ও ইরানেও গিয়েছিল, বিভিন্ন ইসলামিক দেশেও গেছে। তোর কথাবার্তাগুলো আমি শুনেছি, ওকে আমার দেখে ওর কথাবার্তা শুনে অন্তত ওকে আমার খুব একটা কমিউনাল মনে হয়নি বা টিপিক্যাল বলয়ের বলদ মনে হয়নি, যেটা কিন্তু প্রচুর বাঙালিকে দেখে আমার মনে হয়। বলায় না তারা, বঙ্গদেশের বলদ মনেই হয় আমার, বা বঙ্গদেশের হনুমান মনেই হয়। তো এটা বলে শেষ করবো, প্রত্যেকটা বাঙালি যেমন টাইগার নয়, প্রত্যেকটা বলয়ের লোক কিন্তু গরু নয়। সকলে ভালো থাকবেন।